নিয়ে চলছে প্রহসন, ধর্মকে নিয়ে চলছে রাজনীতি, ধর্মকে নিয়ে চলছে ব্যবসা। অন্য এই ভারতের মাটিতে গড়ে উঠেছে কত মন্দির, কত মসজিদ, কিন্তু বাবা মায়েরা লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের সন্তানদের ইংলিশ মিডিয়ামে পড়িয়েও সত্যিকারে মানুষ তৈরি করতে পারেনি। তাই তো বৃদ্ধ বয়সে বাবা মায়েরা ভাগ হয়ে যায়, নয়তো তাদের স্থান হয় বৃদ্ধাশ্রমে কিংবা কোনো রেল স্টেশনে। শ্বশুরমশাই, আপনি কি জানেন এই আধুনিক যুগে আপনার পরিবারের সবকিছু অচল? বৌমা, তুমি কি বলছো বৌমা? কি আছে এই সংসারে? মন্দার যেমন একটা পায়রা খোপের মতো বাড়ি, চুন সুলকি ঘষে ঘষে পড়ছে। না থাকা এলইডি টিভি, না থাকা এসি, না থাকা আইফোন, আর থাকবেই বা কি করে আপনার ছেলে, মানে আমার স্বামী আদর্শ। মুখে শুধু আদর্শের বড় বড় বলি, আসলে ও একটা অপদার্থ, ওর কোনো যোগ্যতাই নেই। বৌদি, তুমি কিন্তু ভালোবেসে আমাকে বিয়ে করেছিলে, তাই সামান্য ক বছরে তোমার সেই ভালোবাসার মানুষটাকে তুমি ভুলে গেলে। তখন কি আর জানতাম তোমাদের পরিবারটা একটা ভিখিরির পরিবার? ভগবান যখন কাউকে মারে, কোনো মানুষের ক্ষমতা নেই সে মাথা উঁচু করে বাঁচে। আদর্শ মারাত্মক একটা অ্যাক্সিডেন্টে আমার পাটা পঙ্গু হয়ে গেল, আর মায়ের ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে বাবাও সর্বশান্ত হয়ে গেল। তবু আমি তোদের মাকে ফিরিয়ে আনতে পারিনি রে বাবা। ও মা, তুমি তো জানো মা, ইনকাম বলতে আমার পেনশনে কয়েকটা টাকা, তাতে এই টেলিগুনে সংসারটা চলছে। ঈশ্বর মুখ তুলে চাইলে একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বৌদি, দেখবে আবার আমাদের সংসারে শান্তি ফিরে আসবে, হাসি খুশিতে ভরে উঠবে আমাদের এই ঘর। ইম্পসিবল, হাসি খুশি। বৌদি, বৌমা, এই দুঃসময়টা তুমি একটু মানিয়ে নাও না মা। তুমিও তো আর 5টা মেয়ের মতো সংসার করার স্বপ্ন দেখেছিলে, তাই তো সেদিন আদর্শের হাত ধরে মহিষতলা বস্তি থেকে আমাদের বাড়িতে চলে এসেছিলে। আমি তোমাকে সেদিন পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছিলাম। মেনে নিয়েছিলেন ঠিকই, কিন্তু আমি আর পারছি না। সেদিনও তো আমি আদর্শকে ভালোবেসে মায়ের আমাকে বিয়ে করে আমার একমাত্র বোন প্রগতিকে ছেড়ে আদর্শের হাত ধরে বাড়িতে চলে এসেছিলাম। আর সেই ঘটনার পর থেকে তোমার মা আমাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখেনি। আমিও চেষ্টা করিনি ওরা কেমন আছে জানা, কিন্তু আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। কিন্তু পৌলমী, তুমি তো বিয়ের আগে আমায় কথা দিয়েছিলে এই সংসারের সুখ দুঃখ সবকিছু তুমি হাসি মুখে মেনে নেবে। বৌমা, এতদিন তো এই সংসারে শ্রদ্ধা ভক্তির কোনো অভাব ছিল না। বৌদি, তুমি তোমাকে ননদ না ভেবে নিজের বোন মনে করে কাছে টেনে নিয়েছিলে, তা আজ না তোমার একই পরিবর্তন। তুমিও তো এই সংসারের মঙ্গল কামনায় প্রতি শনিবার মা কালীর মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলে। শোনো, ওই সব সেন্টিমেন্টাল কথা বলে আমার মন ভেজাতে পারবে না, বুঝেছো? না বৌদি না, আমরা তোমার মন ভেজাতে চাইছি না। এই পৃথিবীতে আমাদের চেয়ে অনেক গরিব মানুষ আছে, যাদের নুন আনতে পান্তা পুরোয়, তাদেরও সংসারে কিন্তু সুখ শান্তি আছে। সুখ সুখ কাকে বলে তোমরা জানো? আরে আমার এই বুড়ো শ্বশুর মশাই কত টাকা পেনশন পায় যে তোমাদের বসে বসে গেলাবে। আরে তুমি তো একটা অন্য বাতিল ইঞ্জিনের মতো গজ মেরে মেরে চলছো। আমারও তো একটা ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ? ইয়েস, ভবিষ্যৎ। আর সেটার ভাবনা আমাকেই ভাবতে হবে। শুনুন শ্বশুর মশাই, আপনার তো যথেষ্ট বয়স হয়েছে, এই সংসারটাকে বাঁচানোর জন্য আমি একটা রাস্তা দেখেছি। রাস্তা, ওই পিচ রাস্তা ফেলে জায়গাটার ব্যাপারে আমি অলরেডি কথা বলে রেখেছি। জায়গা? হ্যাঁ, ওই জায়গাটা আপনি প্রমোটারকে বেচে দিন, মোটে টাকা পাবেন। তাছাড়া শুনে একটা চাকরির সন্ধান করছে, মোটা টাকা ঘুষ দিলেই ওর একটা চাকরি হয়ে যাবে। কি বলছো বৌদি, আমার চাকরি? ইয়েস, তোমার চাকরি। আমি নিজেই কথা বলে রেখেছি, অতএব তোমার চাকরি হবেই হবে। আমাদের এই সংসারে কোনো অভাবই থাকবে না। বৌমা, বলুন কি করবেন? অভাবে রাজ্যে পুড়িয়ে আমাদের স্বপ্নটাকে মারবেন, নাকি সচ্ছলতার স্বপ্ন পূরণের জন্য আপনি ওই জমিটা বিক্রি করবেন? ওই জমি আমি কিছুতেই বিক্রি করতে পারবো না। বাবা, বৌদির কথায় যুক্তি আছে, তুমি রাজি হয়ে যাও। না, আমি কিছুতেই রাজি হব না। বাবা চেতে বসে অনেকটা দেউলিয়া হয়ে গেছে। ভারতবর্ষ চলছে বিশ্ব ব্যাংকের ধারের টাকা। আপনার চেতনার মোটিভটা ঠিক কি?
বলদ যখন বুড়ো হয়ে যায় তার মালিকও তাকে ভুলে যায় যে সেই বলদটা একদিন কত কষ্ট করে লাঙল টেনে মাটি চষে মালিকের সংসারে দুবেলা আহার জুগিয়েছে। আজ যে আমি এই সংসারের একটা পুরো বলদ বাবা, আদর্শ যে আজ অক্ষম হয়ে গেছে বাবা। সুখের আশায় প্রহর গুনছে পৌরবী, আর সরিয়া খুঁজে নিতে চাইছে তার উচ্ছ্বাসার সিংহাসনটাকে। তুমি ভক্তি শালগ্রাম শিলার সামনে বসে করজোরে প্রার্থনা করার ভক্ত কোথায় পাবে বাবা? আদর্শের কথাগুলো যে আজ অর্থের কাছে হেরে গেছে বাবা। শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আজ আহমেদাবাদের প্লেন অ্যাক্সিডেন্টের মতো পুড়ে ছাই হয়ে গেছে। শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার প্রতিটা অক্ষর আজ অবক্ষয়ের দিকে এগিয়ে যেতে চলেছে। পৌলমী, আমি আদর্শ মুখার্জি, আমি জিতবই, আমাকে জিততেই হবে। ওই জমিটার পিছনে অনেক ইতিহাস লুকিয়ে আছে। না, এই কিছুতেই সম্ভব নয়, কিছুতেই না। এই যে কি ভাবলেন, জমিটা আপনি বেচবেন? ওদের কথা শোনো বাবা, জমিটা বেচে দাও। না রে মা, না, ওই জমি আমি কিছুতেই বিক্রি করতে পারবো না। বেশ, সুখ যখন আপনি কিনতে চাইছেন না, তাহলে দুঃখকেই আপনি পালন করে নিন। শোনো আদর্শ, তোমার সঙ্গে আমার প্রথম আলাপ হয়েছিল ফেসবুকে, আর বিয়েটা হয়েছিল ম্যারেজ রেজিস্ট্রি অফিসে। তাই বলছি, শুনুন শ্বশুর মশাই, আপনি আপনার এই ঘোড়ার ছেলেকে সঙ্গে করে কটা পেপার নিয়ে হাজির হবেন কোর্টে। নাম্বার 1, ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট। নাম্বার 2, দলিল রেজিস্ট্রি পেপার। এবার বাপ ছেলে বসে ভাবুন, সিগনেচারটা ঠিক কোথায় করবেন? দলিলে নাকি ডিভোর্স পেপারে? বাবা, পৌলমী কি বলে গেল তুমি? আদর্শ মুখার্জি, তুমি তোমার সিংহ মায়া, মমতা, ভালোবাসাকে বেশ শক্ত করে চেপে ধরো। চুরি করতে আসছে, সুশিক্ষাকে চুরি করে কুশিক্ষার মন্ত্র দিতে চায়। যুব চেতনার গলা টিপে ধরতে চাইছে বেআইনি ব্যবসায়ী আর প্রমোটারের দল। সভ্যতা যে নিলামে উঠেছে, ভালোবাসা চাই পায় পচানোর দোয়ার। আদর্শ আর একবিংশ শতাব্দীর মাটিতে দাঁড়িয়ে আদর্শরা গুমরে কেঁদে মরে।